পরীদের দেশে অনেক সুন্দর এক রানী পরী বাস করত। রানী পরীর 3 মেয়ে ছিল, আর তারা 3জন ছিল ফল পরী। রাজকুমারী চেরি পরী, রাজকুমারী ব্লুবেরি পরী আর রাজকুমারী ম্যাঙ্গো পরী। তারা 3জন ভীষণ সুন্দরী আর অনেক গুণবতী ছিল। রানী পরী তার 3জন রাজকুমারী পরীদের দেখাশোনা করার জন্য একজন দাসী পরীকে নিয়োজিত রেখেছিল। সেই দাসী রাজকুমারীদের দেখাশোনা করার সময় তার মেয়েকেও সাথে করে নিয়ে আসতো, যার নাম ছিল শিলাপরী। ধীরে ধীরে শিলাপরী আর রাজকুমারী পরীদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। একদিন যখন 3 রাজকুমারী পরী সুন্দর করে সাজগোজ করে তৈরি হচ্ছিল, তখন তাদেরকে দেখে শিলাপরী তার মাকে বলে, মা দেখো, রাজকুমারীদেরকে কত সুন্দর দেখাচ্ছে, তাই না? আর তাদের গায়ের গাউনগুলো দেখো, কত কত সুন্দর। মা, মাঝে মাঝে তো আমার এই রাজকুমারীদেরকে দেখে অনেক হিংসা হয়। শিলাপরীর এই কথা শুনে তার মা তাকে বলে, মা শিলা, ওনারা রাজকুমারী আর ওরা অনেক সুন্দরীও, তাই ওনাদেরকে নিয়ে তোর হিংসা করা ঠিক না। আর এই সব চিন্তা ভাবনাও মাথায় আনা উচিত না, কারণ আমরা রাজকুমারীদের দাসী। তাদেরকে নিয়ে এমন চৌকিদারি করা আমাদের উচিত না। শিলাপরীর মা সব সময় তাকে বোঝায়, কিন্তু শিলাপরী কখনোই তার মায়ের কথা কানে নেয় না। অপরদিকে শিলাপরী আর রাজকুমারীদের বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। কিছুদিন পরে ফুলপরী রাজকুমারীদের বিয়ে ঠিক হয়ে যায় 3জন সুদর্শন রাজকুমারের সাথে। তখন 3 রাজকুমারী পরী তাদের মা রানী পরীকে বলে, রানীমা, আমরা রাজকুমারদেরকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমাদের একটি শর্ত আছে। বিয়ের পরে শিলাপরীকেও আমাদের সাথে আমাদের শ্বশুর বাড়িতে নিয়ে যেতে চাই। রাজকুমারীদের এই শর্ত 3 রাজকুমার আর রানী পরী মেনে নেয়। তারপর 3 রাজকুমারের সাথে 3 রাজকুমারের অনেক ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পরে 3 রাজকুমারী শিলাপরীকে সাথে করে নিয়ে শ্বশুর বাড়িতে যায়। রাজকুমারীদের শ্বশুর বাড়িতে পৌঁছানোর পরে শিলাপরী তাদেরকে বলে, রাজকুমারী, আপনাদের 3জনের রাজমহল তো অনেক বড়, আর 3 রাজকুমারও কিন্তু দেখতে ভীষণ সুন্দর। তারা আপনাদেরকে কত ভালোবাসে। আপনারা তো ভীষণ ভাগ্যবতী, আপনাদের এত ভালো শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে। তখন এক রাজকুমারী বলে, হ্যাঁ শিলাপরী, তুমি একদম ঠিক কথা বলেছ। রাজকুমাররা আমাদেরকে অনেক ভালোবাসে। এভাবেই দিন পার হতে থাকে। 3 রাজকুমারী পরী খুশির সংবাদ শোনায় যে তারা গর্ভবতী। পুরো রাজমহলে এই খবর শুনে আনন্দের জোয়ার বইতে থাকে। এছাড়া এই খবর শুনে রাজ্যের সবাই অনেক খুশি হয়ে যায়। 3 রাজকুমার এখন আরো বেশি করে রাজকুমারীদের খেয়াল রাখে। অপরদিকে শিলাপরী রাজকুমার আর রাজকুমারীদের এত ভালোবাসা দেখে ভিতরে ভিতরে হিংসায় জ্বলে পড়ে যায়। সে বলে, এখন তো 3 রাজকুমারী গর্ভবতীও হয়ে গেছে। রাজকুমাররা আগের থেকেও আরো বেশি করে রাজকুমারীদের যত্ন নিচ্ছে, আর এই সব কিছু দেখে তো আমার আরো বেশি করে হিংসা হচ্ছে। উফ, এই রাজকুমারীদের কাছে সব কিছু আছে আর আমার কাছে কিছুই নেই। আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই। আমাকে কিছু না কিছু তো করতেই হবে। রাজকুমারীদেরকে আমার পথ থেকে সরাতে হবে। তারপর কোনো না কোনো এক রাজকুমারকে বিয়ে করে নিতে হবে। এইসব চিন্তা করে শিলাপরী রাজকুমারী ম্যাঙ্গো, চেরি আর ব্লুবেরি পরীকে বলে, রাজকুমারী, আপনারা 3জন সারাদিন এই রাজমহলের মধ্যে বসে থাকেন। সারাদিন বসে থাকতে থাকতে আপনারা তো মনে হয় বিরক্ত হয়ে গিয়েছেন, তাই না? কিছুদিন আগে জঙ্গলের মধ্যে আমি খুব সুন্দর একটি জায়গার খোঁজ পেয়েছি। আপনারা আমার সাথে বাইরে চলুন, আমি আপনাদেরকে সেই সুন্দর জায়গা ঘুরিয়ে নিয়ে আসব। বাইরে গেলে আপনাদের মনও ফুরফুরে হয়ে যাবে। শিলাপরীর এই কথা শুনে 3 রাজকুমারী ফুলপরী বোন অনেক খুশি হয়ে যায়। তারা রাজকুমারীকে বলে, হ্যাঁ শিলাপরী, তুমি একদম ঠিক ধরেছ। আমরা 3জন সারাদিন এই মহলের মধ্যে থেকে থেকে বোর হয়ে গিয়েছি। চলো, আমরা তোমার সাথে বাইরে থেকে গিয়ে একটু ঘুরে আসি। বাইরের হাওয়া লাগলে আমাদের মনও ভালো হয়ে যাবে। এই কথা বলে 3 রাজকুমারী শিলাপরীর সাথে বাইরে বের হয়ে আসে।
কিছু দূর হাঁটার পরে শিলাপরি রাজকুমারীদেরকে একটি কুয়ার পাশে নিয়ে আসে আর তাদেরকে থামিয়ে দিয়ে বলে, রাজকুমারী, আপনারা ওই কুয়ার মধ্যে তাকিয়ে দেখুন, কিছু দেখতে পাচ্ছেন? তারপর শিলাপরির কথা মতো রাজকুমারীরা কুয়ার ভিতরে উঁকি মারে। তখনই সেখানে হঠাৎ করে এক ইচ্ছাধারী নাগিন কুয়া থেকে বাইরে বের হয়ে আসে আর তাদেরকে বলে, আরে বাহ বাহ, এ তো সুন্দর সুন্দর 4 জন মেয়ে। আজ তো মনে হচ্ছে আমার পুরো খাবারের লটারি লেগে গিয়েছে। এখন আমি তোমাদের 4 জনকে আয়েশ করে খাবো আর আমার গত 2 মাসের ক্ষুধা নিবারণ করব। হা 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 হা। ইচ্ছাধারী নাগিনের কথা শুনে শিলাপরি আর রাজকুমারীরা অনেক ভয় পেয়ে যায়। তখনই শিলাপরি বলে, না না ইচ্ছাধারী নাগিন, আপনি আমাকে খাবেন না প্লিজ, দয়া করে আমাকে ছেড়ে দিন। আর তাছাড়া আমাকে খেলে আপনার পেটও ভরবে না, এর থেকে বরং আপনি এই 3 রাজকুমারীকে খেয়ে নিন। আর যদি আপনি রাজকুমারীদেরকে খান তাহলে আপনি একসাথে 6 জনকে খেতে পারবেন, কারণ এই রাজকুমারীরা গর্ভবতী, তাই এদেরকে খেলে আপনার বেশি লাভ হবে আর আমার রাস্তাও সাফ হবে, তাহলে আমি রাজকুমারদেরকেও বিয়ে করতে পারবো। 3 রাজকুমারী শিলাপরির এই কথা শুনে অনেক অবাক হয়ে যায় আর অবাক হয়ে তারা বলে, শিলাপরি, তুমি এসব কি বলছো? তুমি আমাদেরকে রক্ষা করার জন্যই আছো, তাহলে তুমি এসব কি বাজে কথা বলছো? কেন তুমি আমাদেরকে এই ইচ্ছাধারী নাগিনের দিকে ঠেলে দিচ্ছ? রাজকুমারীর কথা শুনে শিলাপরি রাগে কটকট করতে করতে বলে, চুপ কর রাজকুমারী, আমি তোদেরকে ইচ্ছে করে এখানে নিয়ে এসেছি, কারণ আমি আগে থেকেই জানতাম এই কুয়ার মধ্যে এক ইচ্ছাধারী নাগিন থাকে যে কিনা সবাইকে খেয়ে ফেলে। আমি তোদের 3 জনের উপরে চরম বিরক্ত হয়ে গিয়েছি, কারণ তোদের কাছে সবকিছু আছে কিন্তু আমার কাছে কিছুই নেই। তার উপর তোরা এত সুন্দরীও, তোদেরকে দেখলে হিংসায় আমার গা জ্বলে যায়। আর তাই আমি ইচ্ছে করেই তোদেরকে এখানে নিয়ে এসেছি, যাতে এই ইচ্ছাধারী নাগিন তোদেরকে খেয়ে ফেলে আর তার পেটে ভরে নেয়। উফ, অবশেষে আমি তোদের হাত থেকে মুক্তি পাবো। ইচ্ছাধারী নাগিন তাদের সবার কথা শুনে তার নাগমণির জাদু শক্তির সাহায্যে শিলাপরি আর রাজকুমারীদের সম্পর্কে যাচাই করে নেয় যে তাদের মধ্যে কে ভালো আর কে খারাপ। তারপর সে তাদের দিকে তাকিয়ে বলে, আরে ও শিলাপরি, আমি 3 রাজকুমারীদেরকে না, আমি তোকেই খাবো। কারণ আমি আমার নাগমণির শক্তির সাহায্যে জেনে গিয়েছি যে এই রাজকুমারীরা কত দয়ালু আর ভালো মনের মানুষ। কিন্তু তুই তো শুরু থেকেই রাজকুমারীদেরকে নিয়ে হিংসা করে আসছিস আর তুই সব সময় রাজকুমারীদেরকে ক্ষতি করতে চেয়েছিস। আর আজকেও তুই রাজকুমারীদেরকে এখানে মারার জন্যই নিয়ে এসেছিস, যাতে করে এদেরকে মারার পরে তুই রাজকুমারদেরকে বিয়ে করতে পারিস। আর তাই এখন আমি তোকেই খাবো। তারপর ইচ্ছাধারী নাগিন শিলাপরীকে খেয়ে ফেলে আর 3 জন রাজকুমারীকে সহি সালামতে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে আসে। এভাবে কয়েক মাস পার হয়ে যায়। তারপর 3 ফুলপরি রাজকুমারী বোন খুব সুন্দর 3 জন বাচ্চা জন্ম দেয় আর তাদের সবাইকে নিয়ে সুখে শান্তিতে জীবন পার করতে থাকে। প্রতিবন্ধী তার স্বামীর পরিবার তার স্বামীকে দেখাশোনা করার জন্য এবং তাদের বাড়িতে কাজ করানোর জন্যই মূলত রুবিনাকে এনেছে। পাগল পাগল, এই মেয়েটা পাগল। আরে আরে, আপনি এমন আচরণ করছেন কেন? আম্মা, আনিকা, তোমরা কোথায়? তোমরা জলদি এখানে আসো। আনিকা, তোমার ভাই এমন করছে কেন? আহারে বেচারি, তোর কাছে কি মনে হয়েছে তোর মতো গরিবকে আমি এমনি এমনি আমাদের বাড়ির বউ করে এনেছি? কখনোই না। তোর মতো গরিব মেয়েকে আমার ঘরের বউ করে আনার আমার কোনো শখই ছিল না। আমি তো আমার ছেলে হওয়ার পর ভেবেই রেখেছিলাম আমার ছেলেকে বড় খানদানি পরিবারে বিয়ে করাবো। তোর মতো ফকিন্নির মেয়েদেরকে তো আমি আমার বাড়িতে কাজ করতেও রাখি না। আর হ্যাঁ, নিজেকে কখনো এই বাড়ির বউ ভাবার ভুল করিস না। তুই কেবলই এই বাড়ির কাজের লোক আর একটা কাঠপুতুল, বুঝলি? মা একদম ঠিক কথা বলেছে আমার আদরের ভাবি। তোমরা গ্রামের লোকেরাও না অনেক বোকা, যার তার কথার ফাঁদে পড়ে যাও।
যেমন তোমার মা বাবাই আমাদের কথার ফাঁদে পড়ে গিয়েছে। হা 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 হা। কি আম্মা, আপনারা আমার সাথে এমন কেন করলেন? আমি আপনাদের কি ক্ষতি করেছিলাম বলুন, বলুন আমার কোথায় ভুল ছিল? তোর সবচেয়ে বড় ভুল হচ্ছে তুই গরিব ঘরে জন্ম নিয়েছিস, আর তোর মতো গরিব ছোটলোক মেয়েদের কোনো অধিকারই নেই আমাদের এই বাড়ির বউ হওয়ার। তুই যদি নিজের ভালো চাস তাহলে নিজের মুখ বন্ধ রাখ আর চুপচাপ এই বাড়ির ফরমাস খেটে যা, বুঝতে পেরেছিস? জি আমার আদরের ভাবি, তা না হলে তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে আমাদের কিন্তু খুব বেশি সময় লাগবে না। এই কথা বলে রুবিনার শাশুড়ি আর ননদ সেখান থেকে চলে যায়। আরে আরে, তুমি এইভাবে কান্না করছো কেন? তোমাকে আমার মা মেরেছে? আমার মা খুব পচা, সে আমাকেও মারে। তুমি এইভাবে কান্না করো না, তুমি কান্না করলে আমার খারাপ লাগবে। চুপ থাকেন আর দয়া করে এখান থেকে চলে যান। এই কথা বলে রুবিনা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। রুবিনাকে এইভাবে কান্না করতে দেখে তার স্বামীও সেখান থেকে চলে যায়। না না, এইভাবে ভেঙে পড়লে চলবে না, আমার মনে সাহস রাখতে হবে। যদি আমার বাড়ির লোকেরা এই সব কথা জানতে পারে তাহলে তারা অনেক কষ্ট পাবে। আমি ওদের কষ্টের কারণ হতে চাই না। এখন আমাকে আমার এই জীবনকেই আপন করে নিতে হবে, মেনে নিতে হবে। আমার সাথে এখন যা যা হচ্ছে সবই আমার ভাগ্যে লেখা ছিল। পরের দিন থেকে রুবিনা ওই বাড়ির কাজকর্ম করতে শুরু করে। সে সবার জন্য নাস্তা বানায়। আম্মা, আনিকা, আমি খাবার রেডি করে দিয়েছি, আসো তোমরা খাবার খেয়ে নাও। এরপর দুই মা মেয়ে ডাইনিং রুমে খাবার খেতে যায়। ছি ছি, এগুলো কি বানিয়েছো তুমি? এত ঝাল! উফ, পানি পানি! কি তুই ইচ্ছে করে এই সব করেছিস তাই না? যেন আমরা দুই মা মেয়ে খাবার খেতে না পারি। খুব চর্বি হয়েছে তোর তাই না? দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। এই কথা বলে রুবিনার শাশুড়ি রুবিনাকে অনেক মারধর করে। আম্মা, আম্মা, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। আমি সবজিতে সব কিছু ঠিকঠাক ভাবে দিয়েছিলাম, কিভাবে এত ঝাল হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। তুই জানিস না, কিন্তু আমি সব ভালোভাবেই জানি। তুই আমাদের থেকে বদলা নেওয়ার জন্য এইসব করছিস তাই না? না না আম্মা, আমার কথায় বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমি আপনাদের থেকে কেন বদলা নিতে চাইবো? আমার কথায় বিশ্বাস করুন প্লিজ, আমি সত্যিই কিচ্ছু করিনি। ঠিক আছে, আমি তোর কথায় বিশ্বাস করব, কিন্তু তার জন্য তোকে একটা কাজ করতে হবে। কি কাজ আম্মা? যা, তোর মা বাবার কাছ থেকে এক্ষুনি 2 লাখ টাকা নিয়ে আয়। এখন আমরা তোকে তো আর ফ্রিতে খাওয়াতে পারবো না তাই না? না না আম্মা, আমার সাথে এমনটা করবেন না। আপনারা তো জানেন আমার মা বাবা কত গরিব, তারা কোথা থেকে 2 লাখ টাকা এনে দেবে বলুন? তা আমি জানি না। যদি তুই টাকা নিয়ে আসতে না পারিস তাহলে তুইও এই বাড়িতে থাকতে পারবি না। মা একদম ঠিক কথা বলেছে ভাবি। এমনিতে তোমার স্বামীর তো কোনো ইনকাম নেই, সে কোনো টাকা উপার্জন করতে পারে না। ওর ওষুধের খরচটাও আমাদেরই বহন করতে হয়। এখন আবার তোমার খরচও আমাদের উঠাতে হবে নাকি? আমরা আবার এত দয়ালু না, বুঝলে? এখন আমার মা যা বলছে তাই করো। মা, দয়া করে আমাকে এই ঘর থেকে বের করে দেবেন না। এখন যদি আমি এই ঘর ছেড়ে চলে যাই তাহলে আমার মা বাবার জীবন তো লাশ হয়ে যাবে। আমি অনেক ভালো সেলাই কাজ করতে পারি, আপনি শুধুমাত্র আমাকে একটা সেলাই মেশিন এনে দিন। আমি ওই সেলাই মেশিনে কাপড় সেলাই করে আপনাকে 2 লাখ টাকা দিয়ে দেব। দয়া করে আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন না আম্মা। পরের দিনই রুবিনার শাশুড়ি আর ননদ রুবিনাকে একটা সেলাই মেশিন এনে দেয়। এরপর দিন থেকে রুবিনা খুব সকালবেলা ঘুম থেকে উঠত আর ঘরের সব কাজ করে পাড়া প্রতিবেশীদের জন্য কাপড় সেলাই করত। রুবিনার সেলাইয়ের হাত খুবই ভালো ছিল।
তাই তাদের বাড়ির আশেপাশে সবাই রুবিনার কাছেই কাপড় সেলাই করতে দিত, যার কারণে রুবিনা খুব অল্প দিনের মধ্যেই ভালো একটা ইনকাম সোর্স তৈরি করে ফেলে। কিন্তু রুবিনা সেলাই কাজ করে যেই কয় টাকা পেত তার সবটাই তার শাশুড়ি নিয়ে নিত। আরে ও গরিবের বাচ্চা, কোথায় মরেছিস? এই তো মা, এখানেই আছি, বলুন। আমার পায়ে প্রচন্ড ব্যথা করছে, আমার পায়ে এক্ষুনি তেল মালিশ করে দে। ভাবি, ও ভাবি, কোথায় তুমি? ওফ, তুমি এখনো সেলাই মেশিন নিয়ে বসে আছো? হ্যাঁ আনিকা, এই কাজটা খুব আর্জেন্ট, কালকে সকালেই দিতে হবে। এগুলো পরে করে নিও, এখন আমার মাথায় তেল মালিশ করে দাও, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে। রুবিনা সব কাজ সেরে আনিকার মাথায় তেল মালিশ করতে বসে পড়ে। এমন সময় তার স্বামী এক বালতি পানি এনে পুরো ঘরের মেঝেতে ঢেলে দেয়। নদী, নদী, হা 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 হা, আমি এই নদীতে গোসল করব, হা 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 হা, কি মজা, কি মজা। আরে ও গরিবের বাচ্চা, দেখ তোর পেয়ারের স্বামী কি করেছে, এক্ষুনি ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দে, আর এই পুরো ঘর পরিষ্কার কর। ঠিক আছে মা। এইভাবেই রুবিনা সারাদিন ঘরের সব কাজ করত আর রাত জেগে সেলাইয়ের কাজ করত। এইভাবে কাজ করতে করতে অল্প কিছুদিনের মধ্যে রুবিনা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। একদিন রুবিনার প্রচন্ড জ্বর আসে। আরে এই গরিবের বাচ্চা, আজকে কি সারাদিন বিছানাতেই পড়ে থাকবি নাকি? রান্না বান্না কে করবে শুনি? এখন কি তোর জন্য আমরা সবাই না খেয়ে বসে থাকবো নাকি? না না আম্মা, না খেয়ে থাকবেন কেন? আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই কিছুক্ষণ শুয়েছিলাম। হয়েছে হয়েছে, তোর সব বাহানা আমার জানা আছে, এখন জলদি ওঠ আর ঘরের সব কাজ কর। জ্বরে রুবিনার শরীর কাঁপছিল, কিন্তু তবুও সে অনেক কষ্টে ঘরের সব কাজ শেষ করে। তারপর সবার জন্য খাবার তৈরি করে।